এখন এসেছি কোটাসুর মদনেশ্বর মহাদেব। এই যে এটা পিছনে, এটা পুরো মন্দিরটা। এখন মন্দিরের ভিতরে যাব, চলুন যাওয়া যাক। এই যে লেখা আছে শ্রী শ্রী মদনেশ্বর শিব মন্দির, কোটাসুর। মন্দিরে সম্ভবত পূজা চলছে। ওখানে রামের একটা খুব সুন্দর মূর্তি করা আছে। এই শিব মন্দিরটা অতি প্রাচীন। এটা শাস্ত্র অনুসারে যখন পঞ্চপাণ্ডব এবং তার মাতা কুন্তী দেবী যখন অজ্ঞাতসারে ছিলেন না, তখন এখানে এসেছিলেন কুন্তী দেবী। আর এখানে যে শিব মন্দিরটা আছে, যে শিবলিঙ্গটা, সেটা কুন্তী দেবী এবং পঞ্চপাণ্ডব এখানে পূজা করেছিলেন। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। এখানে অসংখ্য অনেকগুলো মন্দির আছে, ছোটোখাটো। অনেক ভক্ত সমাগম এখানে। এই সেই প্রদীপ যেটা কুন্তী দেবী জ্বালিয়েছিলেন। স্বাভাবিকের তুলনায় অনেক বড়। আর এখানে এই হচ্ছে সেই বক রাক্ষসের, যেটা হাঁটুর যে মালাই চাকি যেটা হয় না, এটা ঠিক আছে। মানে এখানে বক রাক্ষস থাকতো, তখন ভীম এসে এখানে এই বক রাক্ষসকে মেরেছিল, কিন্তু বক রাক্ষসকে তিনি পারছিলেন না, এতটাই যুদ্ধ চলছিল। তখন বীরচন্দ্রপুরে যখন অর্জুন ছিলেন, তখন সেখান থেকে অর্জুন নাগপাশ বলে একটা বাণ হয়, তীর, সেটা উনি ওখান থেকে মেরেছিলেন যাতে বকরাক্ষসকে এসে লাগে, ঠিক আছে। কিন্তু বকরাক্ষস সেই মুহূর্তে মারা যায়, মানে ভীম তাকে হত্যা করে ফেলেছিল। তাই নিজের, যেহেতু যে তীর যার উদ্দেশ্যে ছোড়ে, ঠিক আছে, তাকে যদি না লাগে তখন সেটা সেই তীরটা দিকভ্রষ্ট হয়ে যায়। যার কারণে কোটাসুরের কোনো একটা, আমার ঠিক জানা নেই সে মন্দিরটা, সেই তীরটা ওখানে গিয়ে পড়ে এবং সেখানে যেহেতু এটা নাগপাশ তীর ছিল, তার জন্য সেই নাগ রূপে, যেহেতু নাগের ছিল, তাই নাগ রূপে ওখানে বসবাস করত। যেটা পরে বীরচন্দ্রপুরে যখন নিত্যানন্দ মহাপ্রভু অবতরণ করেছিলেন, সেই নিত্যানন্দ মহাপ্রভু তখন সেই নাগটাকে এসে হত্যা করেছিল। হত্যা তো করেনি, একটা গর্তের মধ্যে ঢুকিয়ে তার ডান কানের যে কুণ্ডলী হয়, মানে যেটাকে আমরা ইয়ারিং বলি, সে কানেরটা দিয়ে সেই ফুটোটা বন্ধ করে দিয়েছিল। যার কারণে যে নিত্যানন্দ মহাপ্রভুর যে বিগ্রহ আছে আমাদের বীরচন্দ্রপুরে, ওখানে দেখতে পাওয়া যাবে যে ডান কানের তিনি পরে নেয়। হ্যাঁ, পরানো হয় এখন হয়তো মন্দিরে, কিন্তু উনি সেই মুহূর্তে সেই কানেরটা দিয়ে উনি সেই ফুটোটা বন্ধ করে দিয়েছিলেন। ওটার ভিতরে সেই সাপটাকে আটকে রেখে দেওয়া হয়েছিল। আচ্ছা, এই মন্দিরে কে কে আগে এসেছেন? আমার এটা সেকেন্ড টাইম হচ্ছে। এদিকটা দিয়ে খুব সুন্দর। আজকে সোমবার, তাই মন্দিরে অসংখ্য পুণ্যার্থী এসেছেন। আগের বারে এসেছিলাম তখন জল ঢালতে পারিনি, তাই আজকে সোমবার দেখে এসেছি যাতে জল ঢালতে পারি। যদি সৌভাগ্য হয় তাহলে মন্দিরের ভিতরেরটা দর্শন করাবো অবশ্যই। মন্দিরের পুরো ভিতরটা। দেওয়ালে খুব সুন্দর এখানে কারুকার্য করা আছে। হয়তো এগুলোর পিছনে, হ্যাঁ, দেখতে পাচ্ছি যে কৃষ্ণের কোনো লীলা নিয়ে এখানে আর্ট করা হয়েছে হাতে। আচ্ছা, আমার ভিডিও যদি আশেপাশে কেউ দেখে থাকো তো অবশ্যই কমেন্টস করে জানাবে। এই সেই মন্দির, এটা মন্দির চাতাল।
আমি মন্দিরের ভিতরে জল ঢাললাম, দেখলেন যে শিব মন্দিরটা ভিতরে একটু গর্ত মতো ছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, তো এটা নাকি অনাদির শিব। আমরা জানি যে পঞ্চপাণ্ডবের সময় থেকে আছে, এটা অনাদির শিব। তো এখানে জল ঢাললে, মানে আমরা সচরাচর জানি শিবের মাথায় জল ঢাললে পরে সেটা বাইরের দিকে বেরিয়ে চলে যায়, কিন্তু এটা জল ঢাললে পরে দেখলামও এটা মানে বাইরের দিকে যায় না, পুরো যেই জল যে কোথায় যায় ঠাকুরমশাই বললো সেটা কেউ জানে না। তো সেই মন্দিরটা আমাকে খুব ভালো লাগলো। এর আগে আমি এসেছি, এটা সেকেন্ড টাইম। আপনাদের আসার অনুরোধ রইল, আপনারা অবশ্যই আসবেন এখানে। তো এখন এখান থেকে বিচন্দ্রপুর যাব, ওখানে ইস্কনের প্রসাদ পাবো, দেন ওখান থেকে বাড়ি চলে যাব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।